এসআইআরের মূল পর্বের খেলা, আসল খেলা অর্থাৎ স্ক্রুটিনি, যেখানে ধরা পড়বে ফাইনালি কতজন অবৈধ বাংলাদেশি, কতজন অবৈধ রোহিঙ্গা এখানে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে ভোটার লিস্টে, সেইটা যে ধরা পড়ার পর্ব সেইটা জাস্ট শুরু হয়েছে। আর তার আগেই ঠিক কতখানি ঝাঁঝালো ফর্মে রয়েছে এই দেশের নির্বাচন কমিশন, তার আঁচটা পেয়ে গেল দিদিমণির দল। একদিনে এক আধটা নয়, নখানা বড় বড় ঝটকা দিদিমণির দলের জন্য সুন্দর করে ফুলের তোড়ার মতো সাজিয়ে উপহার হিসেবে দিয়ে দিল ইলেকশন কমিশন। কী কী ঘটনা ঘটেছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যেটা জানানো হচ্ছে যে হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং আপাতত স্ক্রুটিনির কাজ শুরু হবে, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো আসল নাকি জালি সেইটার এখন পরিচর্যা চলছে। কিন্তু তার আগেই যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, 6,25,000 নাম বাদ ভোটার তালিকা থেকে। অর্থাৎ কি দাঁড়ালো, আপনারা জানেন প্রাথমিকভাবে ফর্ম ফিল আপ করতে হয়েছিল আমাদের, সেইখানে নাম বাদ গিয়েছিল 58,20,000, যারা মৃত, যারা শিফটেড, যারা ডুপ্লিকেট, যারা অস্তিত্বহীন, সেরকম 58,20,000 খুঁজে পাওয়া গিয়েছিল। আর এখন যারা জোর করে ফর্মটা ফিল আপ করে দিয়েছিল কিন্তু বুঝে গিয়েছিল কমিশনের সামনে গেলেই ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে ওই বুলডোজারে করে বর্ডার টোপকে ওই দিকে পাঠিয়ে দেওয়া হবে, সেরকম 6,25,000 নাম খুঁজে পাওয়া গেল। অর্থাৎ মোট সংখ্যাটা দাঁড়ালো 64.5 লক্ষ। এখন আপনারা বলবেন বাস এখানেই এসআইআর শেষ হয়ে গেল, মাত্র 64.5 লক্ষ। কোথায় বলছিলেন 1 কোটি, 1.5 কোটি, 1,20,00,000 সেখানে 64.5 লক্ষে কী হবে? দাঁড়ান, অত অধৈর্য হবেন না, এখনও আসল কাজ বাকি, স্ক্রুটিনি বাকি। সেখানে কি ধামাকা আসছে সেটা বলছি একটু পরে। কিন্তু এই 64.5 লক্ষের হিসেবে কি হয়েছে জানেন? গড়ে একটা বিধানসভা থেকে 22,000 নাম ডিলিটেড হয়ে গেছে। 22,000 নাম, অর্থাৎ যে আসনগুলো 20 থেকে 22,000 মার্জিন অবধি জিতেছিল দিদিমণির দল, সেগুলো এখন টলমল করছে, সেগুলো হাত থেকে ফসকে টুপ করে অন্য শিবিরে চলে আসতে পারে, যদি ধরে নিই বাকি ভোট কনসলিডেট আছে। যে পরিমাণ দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, যা কিছু দেখা গেছে, তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে ভোটে ধস নামতে পারে। কিন্তু সেটা যদি নাও নামে, তাহলেও 20-22,000 মার্জিনে যে ভোটগুলো জিতেছিল, যে আসনগুলো জিতেছিল, সেগুলো এবং ড্যাং 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 হয়ে গেছে। অর্থাৎ স্ক্রুটিনি শুরুর আগেই কিন্তু এটা একটা বড় সুখবর হয়েছে। তবে এখানেই শেষ নয়, বললাম না 9খানা খবর আপনাদের দেওয়ার আছে আজকে। 2 নম্বর যেটা হয়েছে, স্ক্রুটিনি শুরু করতেই একদম চক্ষু ছানা বড়া হয়ে গেছে ইলেকশন কমিশনের। অবশ্য এটাই এক্সপেক্টেড ছিল। সন্দেহের বসে যে বিপুল পরিমাণ ভোটারকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ের জন্য, যেগুলোর মধ্যে ম্যাক্সিমামই জাল রয়েছে বলেই মনে করা হচ্ছে, যাদেরকে বাঁচাতে খোদ দিদিমণি গলায় কালো মাফলার জড়িয়ে ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আর সেখান থেকে মোটামুটি চাটিবাটি গুটিয়ে বাড়ি চলে এসছেন, সেইখান থেকে স্ক্রুটিনি শুরু করতেই দেখা যাচ্ছে কি পরিমাণ ভুয়ো ডকুমেন্ট রয়েছে। ব্লাড রিলেশন সার্টিফিকেট মানে কি? আমার রক্তের সম্পর্কের লোক, যেটা স্থানীয় পঞ্চায়েত থেকে দেওয়া হয়, যেটা ওই নথিভুক্ত যে 12টা নথি প্লাস আধার কার্ড, সে তার মধ্যে পড়ে না, সেই নথি দিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের পাসপোর্ট বা ব্যাংকের পাসবই বা গ্যাস বুকিংয়ের স্লিপ, সেই সব তো পাওয়া গেছেই। তার থেকেও মজার ব্যাপার জানেন, যে 12টা নথি অ্যাপ্রুভ নথি দেওয়া হয়েছে না, সেগুলোও জাল নথি অনেক জায়গায় আপলোড হয়েছে, অনেক জায়গায় আবছা, কিছু বোঝাই যাচ্ছে না। মানে বুঝতে পারছেন কি পরিমাণ এখানে জাল নথি আছে? এই সংখ্যাটা ঠিক কত সেটা ইলেকশন কমিশন এখনই মুখ খুলতে রাজি নয়। তারা বলছে স্ক্রুটিনিটা হোক, তখনই তো অফিসিয়ালি সকলে জানতে পারবেন। কিন্তু বহু খোঁজাখুঁজির পর যে নিদর্শনটা পাওয়া যাচ্ছে, যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু মারাত্মক। এর একটা বড় পার্সেন্টেজ, খুব বড় পার্সেন্টেজ এই জাল নথি, ভুয়ো নথি ব্যবহার করেছে, এই খবরটা উঠে আসছে। এবং সবথেকে বড় কথা, ইলেকশন কমিশন যখন এটা স্ক্রুটিনিতে পাচ্ছে, তারা কি সাথে সাথে এই ভোটারদের বাদ দিয়ে দিচ্ছে? না, তারা বাদ দিচ্ছে না। তাদের মনে সন্দেহ হচ্ছে বহু ভোটার তাদের অশিক্ষিত হওয়ার জন্য বা শিক্ষার মান সেই পর্যায়ে না হওয়ার জন্য ভুল বুঝিয়ে এই ধরনের ভুল নথি সেগুলোকে আপলোড করানো হয়েছে, যাতে পুরো প্রসেসটাকে ঘেঁটে দেওয়া যায়, একটা বড় সংখ্যক নাম দেখানো যায়। ফলে যারা আইডেন্টিফাই হচ্ছেন, সেই ভোটারদের কাছে আবারও ইলেকশন কমিশনের তরফ থেকে পৌঁছানো হচ্ছে এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, তোমরা এরকম ভুল নথি দিয়েছো, কেন দিয়েছো, কার ইনস্ট্রাকশনে দিয়েছো, তোমাদের কাছে কি এই নথিগুলোর কিছু আছে কিনা, সেটা কিন্তু ইলেকশন কমিশন সুযোগ দিচ্ছে। কেননা তারা তাদের জায়গায় কিন্তু একদম কনস্ট্যান্ট রয়েছে। একটাও স্বচ্ছ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না, এবং একটাও
অবৈধ নাম এই ভোটার তালিকায় ঢুকতে দেবো না। অর্থাৎ সেই জায়গা থেকে ইলেকশন কমিশন কিন্তু কাজ করছে। কিন্তু তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তারা করছে সেটা হচ্ছে, যারা এই জাল নথি, এই ভুয়ো নথি আপলোড করেছে, একটা ভুল ত্রুটি হতে পারে, সেটাকে ক্ষমা ঘেন্নার পর্যায়ে দেখা হচ্ছে, কিন্তু যারা মাস লেভেলে করেছে, প্রচুর করেছে, তাদের আইডেন্টিফাই করা হচ্ছে। যেহেতু এসআইআর প্রসেস শেষ হচ্ছে, তাদেরকে কিন্তু শাস্তির মুখে নিয়ে আসার প্রক্রিয়া ইলেকশন কমিশনের মধ্যে শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেই রেজাল্ট আমরা দেখতে পাবো, এমনটাই আমরা জানতে পারছি। দেখা যাক সেখানে কি হয়। এর মাঝখানে আর একটা মারাত্মক জিনিস ঘটে গেছে। আপনারা প্রশ্ন করেন না, কোথায় অবৈধ বাংলাদেশি? এই তোলামুলিগুলো বেশি রাফায়। কোথায় অবৈধ বাংলাদেশি, কোথায় অবৈধ রোহিঙ্গা? আরে ভাই, এবার তো আইডেন্টিফাই হবে। এখানে মজার যে ব্যাপারটা আপনাদের জানাই, FRRO, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তারা কিন্তু 38 জন বাংলাদেশিকে খুঁজে পেয়েছে। কী করে তারা খুঁজে পেলো, যেটা নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছে না? দেখুন, এই খুঁজে পাওয়ার মাধ্যম যেটা হচ্ছে, ভারতবর্ষের নিয়ম হচ্ছে আপনি ভারতবর্ষের শুধুমাত্র নাগরিকত্ব নিতে পারেন। কোনো কারণে অন্য দেশের নাগরিক থাকলে আপনি যদি ভারতবর্ষে এসে ভারতীয় নাগরিক হতে চান, আগের দেশের নাগরিকত্ব আপনাকে কিন্তু ছাড়তে হবে। কিন্তু দেখা যাচ্ছে এরা ভারতীয় নথি দেওয়ার পরও এদের বাংলাদেশি পাসপোর্ট এখনও অটুট রয়েছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্ব এরা সারেন্ডার করেনি। ফলে এদের নাম ভোটার তালিকা থেকে ঘ্যাচাংফু করতে হবে, সেটা কিন্তু FRRO জানিয়ে দিয়েছে। এবং আপনারা শুধুমাত্র 38 নাম্বারটাতে কি চমকে যাবেন না। FRRO যেটা করছে, গত 6 মাসে এরকম প্রায় 500 বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি যারা ভোটার তালিকায় ঢুকে বসে আছে, সেই নাম তারা ফাইন্ড আউট করেছে এবং ইলেকশন কমিশনকে জানিয়েছে। সেই নামগুলো তারা কাটিয়েছে। এবং এই জায়গা থেকে FRRO আরেকটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে, আগামী দিন ভোটার তালিকায় ফাইনালি নাম উঠে গেল, অবৈধ বাংলাদেশি এদিক ওদিক ম্যানেজ করে ইলেকশন কমিশনের চোখ এড়িয়ে তারা থেকে গেল, FRROর চোখ কিন্তু তারা এড়াতে পারবে না। প্রতিটি নাম স্ক্রুটিনি হচ্ছে, একটা করে স্ক্রুটিনি হচ্ছে, এবং যে মুহূর্তে ধরা পড়বে ইলেকশন কমিশনের কাছে, তথ্য প্রমাণ সমেত FRROর চলে যাবে অনুমোদন, এবং সেই জায়গা থেকে তাদের নামগুলো কিন্তু ভোটার তালিকা থেকে কাটা যাবে। সুতরাং ফাইনাল লিস্ট বেরিয়ে যাওয়ার পরও যে নামগুলো জলজল করছে, সবাই যে থাকবে ভোটের আগে, এমন কিন্তু নয়। এই জায়গাটায় কিন্তু মারাত্মক কাজ হচ্ছে। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে। কি গুরুত্বপূর্ণ জায়গা? সেটা হচ্ছে যে এই রাজ্যের যে আধিকারিকরা ভোটের সঙ্গে যুক্ত রয়েছেন, এই এসআইআরের নাম তোলার ব্যাপারে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এবার মহা ফাঁপড়ে পড়ে গেছেন। কেননা এই যে নথিগুলোকে নেওয়া হচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপলোড করা হচ্ছে, অর্থাৎ এগুলো ডিজিটাল ফরম্যাটে প্রিজার্ভ করা হচ্ছে। আগামী দিনে এগুলো কিন্তু ডিজিটাল ফরম্যাটে থাকবে। ফলে আজকে এদিক ওদিক গুপি করে কোনো অফিসার যদি সেখানে ঢুকিয়ে দিতে পারে নামটা, তার মানেই তারা যে বেঁচে গেল তা কিন্তু নয়। এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে হবে, এগুলোকে স্ক্রুটিনি করা হতেই থাকবে। এবং সেই জায়গা থেকে যদি 5 বছর বাদেও বেরোয় যে কোথাও কোনো নাম গণ্ডগোল করা হয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মুশকিল আছে যে অফিসাররা এগুলো করেছে। এবং ইতিমধ্যেই 7 জন ডিএম তারা কিন্তু কমিশনের রক্তচক্ষুর সামনে পড়ে গেছে। কুচবিহার, মালদা, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, তাদের বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি রয়েছে, বিশেষ করে এই এসআইআরে নাম তোলার ব্যাপারে তাদের যে রাজনৈতিক প্রপাগান্ডাটা রয়েছে, সেইটা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবং এদেরকে শুধু মৌখিক সতর্ক করা হয়নি, এদের কাজকর্ম একদম ডিটেল রিপোর্ট আকারে তৈরি করা হচ্ছে। এবং আগামী দিনে যদি দেখা যায় যে সত্যিই গণ্ডগোলটা ইচ্ছাকৃত হয়েছে, তাহলে কিন্তু এদের কঠিন শাস্তির মুখে নিয়ে আসা হতে পারে। অনেকেই শুধুমাত্র ডিএম নয়, ARO অনেকেই এই ব্যাপারটার মধ্যে স্ক্রুটিনির মধ্যে রয়েছে। এবং বারবার যেটা ইলেকশন কমিশন থেকে জানা যাচ্ছে যে এতদিন তারা চুপচাপ ছিল, কেননা তাদের একমাত্র লক্ষ্য ছিল এসআইআর প্রসেসটা কমপ্লিট করা। সেইটা অলমোস্ট হয়ে গেছে। এরপর যা কাজ আছে সেটা কিন্তু ARO বা ডিএম এদের কাজের মধ্যে আর নেই। এরপরের জায়গাটা চলে গেছে যারা স্ক্রুটিনি করছেন সেই জায়গাটা, সেখানেও একটা ইন্টারেস্টিং কাজ চলছে, সেটা বলছি। কিন্তু যে এরা যে অন্যায়টা করছে, সেটা আস্তে আস্তে কিন্তু সব তথ্যগুলো করে নিয়ে আসা হচ্ছে। এবং যেহেতু এসআইআর প্রসেসটা একদম শেষ হয়ে গেছে, এবার শাস্তির বিধানটা নেমে আসবে। ফলে এদের কপালে অশেষ দুঃখ নাচছে, সেটা কিন্তু ইলেকশন কমিশনের মেন্টালিটি দেখেই বোঝা যাচ্ছে। এবং আর একটা ইঙ্গিত সেটা আরও স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে মনোজ পন্থ, তারপর কিন্তু এখনকার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকেও দিল্লিতে ডেকে পাঠানো হলো। কেন ডেকে পাঠানো হলো? বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন স্পেকুলেশন চলছে, কিন্তু সোজা কথায় যেটা কমিশন তরফে জানা যাচ্ছে, অফিসিয়ালি নয় অবভিয়াসলি, তাদের ভেতরের খবর, কত ধানে কত চাল, সেটা বোঝাবার জন্যই ডেকে পাঠানো হয়েছিল। বারবার গাজওয়ারি করা হচ্ছে
বারবার রাজনৈতিক প্রভাবে কমিশনকে ইগনোর করা হচ্ছে, এটা মেনে নেওয়া হবে না। এবং নন্দিনী চক্রবর্তী যে সঠিক কাজ করছেন না সেই বার্তাটা দেওয়ার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে, তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। কেন? কারণ আপনারা জানেন যে আগামী দিনে সুপ্রিম কোর্টে কিন্তু এর হিয়ারিং আছে, তার আগে এই ডেকে পাঠানোটা অত্যন্ত জরুরি। অন্যদিকে একদম কড়া ভাষায় যারা ডিএম রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কাজটা ঠিক করে করছেন না, এই জায়গায় প্রবলেম রয়েছে। ফলে প্রশাসনের সঙ্গে যে টাগ অফ ওয়ার চলছে, এই যে গাজওয়ারি মনোভাব প্রশাসন দেখানোর চেষ্টা করছে, যারা প্রশাসনিক জায়গায় রয়েছে তারা আইনটা ঠিকমতো মানছেন না, ইলেকশন কমিশনকে মানছেন না, সেই জায়গাটার একটা বড় খেসারত দিতে হতে পারে। সেটাই কিন্তু নন্দিনী চক্রবর্তীকে ডেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখনও সময় আছে, যেটা বলছি সেটা করো, নাহলে আগামী দিনে কিন্তু ইলেকশন কমিশনকে অনেক কড়া রূপে দেখতে পাবে। আমাদের এই ভদ্রতাটাকে আমাদের দুর্বলতা মনে করো না। এই মেসেজ ক্লিয়ার করতেই কি ডাকা হয়েছিল? এখনও কেউ কোনো পক্ষই মুখ খোলেনি, ফলে অফিসিয়ালি জানা যাচ্ছে না, যেগুলো সূত্রপাত মারফত জানা যাচ্ছে তার উপরই আস্থা রাখতে হচ্ছে। এদিকে নন্দিনী চক্রবর্তীকে যখন ওখানে ডাকা হয়েছে তখন কিন্তু এই দিকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে গেছে। কি গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে? সেটা হচ্ছে যে আগামীকাল 14 তারিখ সেইখানে হিয়ারিং কমপ্লিট করার কথা ছিল। তার আগের দিন, একদিন আগে হিয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে, আর হিয়ারিং কোথাও কিছু বাকি নেই। এইবার এই যে ডেটাটা পাওয়া গেছে সেটা স্ক্রুটিনি চলছে, এবং এই স্ক্রুটিনি চলার মাঝখানে আগামী 25 তারিখের মধ্যে বুথ বিন্যাস হতে চলেছে। বুথ বিন্যাস মানে কি? মানে আমরা যে ভোটটা দিতে যাই যে বুথে, সেইটার পুরোপুরি স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, এবং সেই জন্য অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ দিক দেখছে। এক হচ্ছে যে কিছুতেই 1200-র বেশি ভোটার একটা বুথে থাকতে পারবে না। যদি সেটা থাকে সেই বুথটাকে ভাঙো, দুটো ভাগে ভাগ করে সেই জায়গাটা করো। 2, 300-র বেশি কোথাও ভোটার হলেই, এবং তারা যদি আবাসনের লোক হন, আবাসনের মধ্যে তাদের জন্য বুথ করতে হবে, এটা আগেই বলেছিলাম আপনাদের। 3 নম্বর, কাউকে বিশেষ এলাকা পেরিয়ে ভোট দিতে যেতে হয়, এবং দেখা যায় তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আনুগত্য রাখার জন্য আটকে দেওয়া হয়। যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের আনুগত্য রেখেছে তারা ওই বিশেষ ধর্মের মানুষকে আটকে দেয়, তারা ভোট দিতে যেতে পারে না। ফলে এই সব মানুষের ক্ষেত্রে 100, 150, 200 হোয়াট এভার দ্য নাম্বার ইজ, এদের জন্য আলাদা বুথ হবে, যাতে ওই ক্রিটিক্যাল এরিয়া পেরিয়ে যেখানে বাধার মুখে পড়ে তারা বছরের পর বছর ভোট দিতে পারেন না, সেই জায়গাটা তাদের না করতে হয়। এবং 4, আপনারা জানেন, আমরা তো অলরেডি বললাম, প্রত্যেক বিধানসভায় গড়ে কিন্তু 22,000 ভোটার ডিলিট হয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে যদি দেখা যায় দুটো বুথের ভোটার সংখ্যা যা আছে সেখানে খুব বেশি পরিমাণে ডিলিট হয়ে গেছে, ফলে 2 বুথ 3টে বুথ মার্জিং হয়ে যেতে পারে। ফলে বুথের সংখ্যা বাড়তে কমতে অনেক কিছু অ্যাডজাস্ট হতে পারে, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, যেটা আগামী 25 তারিখ জানা যাবে। এই বুথের বিন্যাস কি হচ্ছে, কতগুলো বুথ ফাইনালি দাঁড়াচ্ছে, তার উপরই কিন্তু ডিপেন্ড করছে এখানে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঠিক ক দফায় ভোটটা করতে হবে পশ্চিমবঙ্গে। 2 দফা, 3 দফা, 4 দফা, 1 দফা, ক দফায় করা সম্ভব হচ্ছে, এই বুথ বিন্যাসের উপরই কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করছে। এবং আরও গুরুত্বপূর্ণ, বুথ যদি এরকম আবাসনের মধ্যে হয়, বুথ যেগুলো ছোটো ছোটো বুথ আছে সেগুলোকে যদি মার্চ করে দেওয়া হয়, বা যেগুলো বড় বুথ আছে যেখানে লুটটা খুব বেশি করা হতো, সেইটাকে ভেঙে যদি ছোটো বুথ করা হয়, আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দিদিমণির দলের জন্যই ধাক্কাটা আসছে। বিরোধীদের জন্য সেগুলো পজিটিভ পয়েন্ট হচ্ছে, এবং তাদের মুখের হাসিটা কিন্তু চওড়া হচ্ছে। ফলে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী নির্বাচনের জন্য। এর পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসছে, সেটা হচ্ছে যেটা আগেই আপনাদের জানিয়েছিলাম, যে কাউন্টিং সেন্টার, যেখানে মেন লুটের একটা বড় অংশ হয়, খেলা হবে যে বলে না, এখানেই খেলা হয়ে যায়, সেটা ডিএম অফিসেই করতে হবে। এটা তো আগে ইলেকশন কমিশন জানিয়েছিল, এবার ডিএমদের একদম রাইটিংয়ে দিয়ে দিয়েছে যে ডিএম অফিসেই হবে। কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কেসে স্পেশাল পারমিশন নিয়ে এসডিও অফিসে করা যেতে পারে, তার বাইরে অন্য জায়গায় হবে না। অর্থাৎ এবারে কিন্তু কাউন্টিংয়ে খেলা হওয়াটা মুশকিল আছে। কিন্তু হলে কি হবে, এদিকে ডিএমদের তরফ থেকে আবার অন্য রাইটিং চলে গেছে। বলা হচ্ছে এক একটা বিধানসভার ঠিকঠাক কাউন্টিং করতে হলে 4খানা বড় করে ঘর চাই। ফলে যেগুলো ছোট জেলা আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কিন্তু যেগুলো বড় জেলা সেখানে বিধানসভার সংখ্যা অনেক বেশি, কিন্তু ডিএম অফিসে ওরকম বড় ঘর পাওয়া যাবে না। যেমন উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে উত্তর 24 পরগনা, সেখানে মোট 33টা আসন আছে, 4টে করে রুম যদি একটা কাউন্টিংয়ের জন্য লাগে 132টা রুম লাগবে। কিন্তু এতগুলো রুম কি ডিএম অফিসে থাকা সম্ভব? তাহলে আমরা কি করব? তো এই সব ক্ষেত্রেই কিন্তু এসডিও রুমগুলোকে বা এসডিও অফিসগুলোকে ইউজ করতে বলা হয়েছে, কিন্তু সেখানেও সেন্ট্রাল ফোর্স থাকবে, ভালোভাবে সেটাকে সুরক্ষিত করা হবে, যাতে বিরোধীদেরকে বার করে দেওয়া না যায়, সেখানে কাউন্টিংটা ঠিকঠাকভাবে করা যায়, সেই জায়গাটা হচ্ছে।
অর্থাৎ কাউন্টিংয়ে এবার ওই স্কুল কলেজে ঢুকিয়ে দিয়ে প্রথম থেকেই বিরোধী শূন্য করে দিয়ে একদম সমস্তটা জিতে নেবো না, সেই জায়গাটা করার অপশান কিন্তু দিচ্ছে না। গণনা নিয়েও কিন্তু একটা কঠিন পদক্ষেপ দেখাচ্ছে। এর পাশাপাশি যে গ্রুপ বি আধিকারিকদের দেওয়া হয়েছিল, যেটা নিয়ে হয়েছিল যে মাইক্রো অবজারভারদের সরিয়ে দাও, আমরা 8,505 জন দিচ্ছি ইত্যাদি প্রভৃতি, সেখানে দেখা যাচ্ছে এই 8,505 জনের মধ্যে 6,000 এখনও অবধি যোগ দিয়েছে, বাকি 2,505 জন যোগ দেয়নি। আবার যে 6,000 যোগ দিয়েছে তার মধ্যে 500 জন অলরেডি ইলেকশন কমিশনের সঙ্গে AERO হিসেবে কাজ করছে। যারা যোগ দিয়েছে তাদের সবার বায়োডেটা অবধি রাজ্য সরকার পাঠায়নি। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ভাই ইমিডিয়েটলি এরা জয়েন করবে, কালকের মধ্যে এরা জয়েন করবে, সমস্ত ডিটেলস রাজ্য সরকার ইলেকশন কমিশনের সঙ্গে শেয়ার করবে এবং মাইক্রো অবজারভারদের বাদ দেওয়া হবে না, কিন্তু মাইক্রো অবজারভারদের সঙ্গে এদেরকে যুক্ত করে দিয়ে একটা টিম করে এটাকে স্ক্রুটিনিটা করা হবে। এটাই তো মেন প্ল্যান ছিল। কিন্তু সেখানে রাজ্য সরকার যা কাজ করছে সেই জায়গা থেকে এদেরকে ওই টিম করার মতো জায়গায় কিন্তু ইলেকশন কমিশন নেই। ফলে স্ক্রুটিনিতে এদেরকে কতখানি কাজে লাগানো যাবে এবং যে কারণে এদেরকে স্ক্রুটিনিতে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন মাইক্রো অবজারভারকে সরিয়ে দিয়ে দিদিমণি, সেটা কতখানি সাকসেসফুল হবে সেই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অর্থাৎ দিদিমণির প্ল্যান কিন্তু এখানে সুপার ফ্লপ করছে। মাইক্রো অবজারভাররাই স্ক্রুটিনিতে হেল্প করছে এবং স্ক্রুটিনি যেভাবে ইলেকশন কমিশন প্ল্যান করছিল ঠিক সেইভাবেই হচ্ছে। এখানে মাতব্বরি করার জন্য মাঝখানে কিন্তু কেউ ঢুকতে পারছে না এবং সেটা দিদিমণির এই মিসম্যানেজমেন্টের জন্য। এবং শেষোক্ত যে জায়গাটা আপনাদের দেখাবো, যেটা চেরি অন দ্য কেক বলা যেতে পারে, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত IPS NK মিশ্রা, তাকে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করে দিল নির্বাচন কমিশন। কি কাজ করবেন তিনি SIR সংক্রান্ত কাজ তো দেখবেনই, তার পাশাপাশি তিনি দেখবেন এই নির্বাচন যে আসছে 2026-এর বিধানসভা, তার প্রস্তুতি এবং সেই নির্বাচন পরিচালনা, সেক্ষেত্রে তার স্পেশাল রোল থাকবে, তার অবজারভেশনটাই একটা বড় জায়গা থাকবে। রাজ্যের CEO মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে তিনি কাজ করবেন। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে নির্বাচনের জন্য যদি তাকে শুধুমাত্র নিযুক্ত করা হতো ঠিক ছিল, SIRটাও কেন জুড়ে দেওয়া হলো? আসলে যেটা হচ্ছে, ইলেকশন কমিশন যেটা দেখতে চাইছেন, সুব্রত গুপ্তকে তো স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছিল, তার পাশাপাশি আর এক জোড়া চোখ নিয়ে আসা হলো যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না গলে। নতুন চোখ আসবে, ফ্রেশ আইয়ে সেটা দেখা হবে, ফলে এই চুরি চামারিটা অনেকটা বন্ধ থাকবে, যেটুকুনি যা ফাঁক ফোকর আছে সেগুলোকেও ধরা যাবে। 2, সুব্রত গুপ্তর সঙ্গে তিনি যদি কাজ করেন তাহলে যেটা খুব গুরুত্বপূর্ণ থাকবে, এই SIR প্রক্রিয়ার পুরো নলেজ ট্রান্সফারটা হয়ে যাবে। অর্থাৎ কে কোথায় প্রশাসনে কিভাবে বাধা দিয়েছে, পুলিশ কোথায় কিভাবে নিষ্ক্রিয় থেকেছে, কোথায় কোন নেতা মাতব্বরি করেছে, কোন জায়গায় SIRটা খুব স্মুথলি চলেছে, কোন জায়গায় সব কিছু লুটেপুটে নেওয়ার চেষ্টা হয়েছে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের নলেজ ট্রান্সফারটা সুব্রত গুপ্ত সাহেব এই NK মিশ্রাকে করে দিতে পারবেন। তাতে লাভটা কী হবে? তাতে ইলেকশনের সময় কোথায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেই জায়গায় প্ল্যানিং প্রোগ্রামিংটা ইলেকশন কমিশন অনেক ভালোভাবে করতে পারবে। অর্থাৎ ইলেকশন কমিশন যেটা প্রথম থেকে চাইছে যে একটা স্বচ্ছ ভোটার তালিকা, একটা স্বচ্ছ ভোট প্রক্রিয়া, একটা স্বচ্ছ গণনা প্রক্রিয়া, তারপর যে রাজনৈতিক দল মানুষকে কনভিন্স করতে পারবে তারা ক্ষমতায় আসুক, আমাদের কিচ্ছু এসে যায় না, সেই জায়গাটা এনশিওর করার জন্য ইলেকশন কমিশন কিন্তু পর নিশ্চিতভাবে নিজেদের কাজগুলো করে যাচ্ছে। আর যত সেটা করছে তত কিন্তু দিদিমণির জন্য অস্বস্তি বাড়ছে, তার দলের ছটফটানি বাড়ছে এবং 26-এর স্বপ্ন ক্রমশ দূরে সরছে। কি বলবেন ইলেকশন কমিশনের এই সমস্ত পদক্ষেপ ঘিরে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।